আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা তখনও বুঝতে পেরেছেন হয়তো হেডলাইন এবং ব্যানার দেখে যে আমি কি বলতে চাচ্ছি, যে রাষ্ট্রপতির পদত্যাগ, তারপরে জেল না নির্বাসন, কোনটা হবে আসলে রাষ্ট্রপতির ভাগ্যে। এই বিষয়টা আমরা যদি এখনো চিন্তা করতে না পারি, তাহলে এটা কিন্তু চিন্তা করার বিষয়। এই বিষয়টা আসলে রাষ্ট্রপতি কি পদত্যাগের পরে কি জেলখানায় যাবেন, নাকি ওনাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে, নাকি অন্য কিছু ঘটবে ওনার কপালে। তো এই বিষয়টা আসলে কথা বলার আগে গত পরশুদিন রাষ্ট্রপতি পৃথিবীর বিখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের কাছে একটা ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউটা সম্ভবত উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছেন, কারণ যেহেতু ওনার প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সব কিছুই তুলে নেওয়া হয়েছে, ডাক্তার তুলে নেওয়া হয়েছে, এমনকি যতটুকু শুনতে পেরেছি যে ওনার যে বাড়ি, বিশাল বাড়ি, রাষ্ট্রপতি ভবন তো বিশাল ভবন, এই ভবনে যারা কাজ করে তাও প্রায় 70% নেই, মানে 30% আসছে। এছাড়া বাকি সবই কমিয়ে দেওয়া হয়েছে। তবে সিকিউরিটি হেভি টাইট, ওনার সাথে কেউ দেখা করতেও পারেন না, উনিও বাইরে যেতে পারেন না, কোনো কিছুই নেই। এই অবস্থায় উনি সম্ভবত হোয়াটসঅ্যাপের মাধ্যমেই উনি এই ইন্টারভিউটি দিয়েছেন রয়টার্স, যদিও রয়টার্স বলে নাই যে এটা কিভাবে নিয়েছে, কিন্তু বোঝা যায় যে উনি হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারে। তো ওনার যেই ইন্টারভিউটা আপনারা হয়তো অনেকে শুনে থাকতে পারেন, যারা না শুনেছেন আমি একটা সামারি বলছি। আসলে এই সামারিটা বলার আগে আপনাদের বলতে হয় যে বাংলাদেশের ইতিহাসে আরেকটা অস্থির অধ্যায়, আর এর কেন্দ্রে আছেন কিন্তু আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত পরশুদিন রয়টার্সের কাছে তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি অপমানিত, তিনি অবহেলিত, তিনি নিজেই পদত্যাগ করতে চান। মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি নিজেই পদত্যাগ করে আসলে এখন নিষ্কৃতি চাচ্ছেন। ওনার অবস্থাটা এমন যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। মানে আপনারা ভাই যা করবেন করেন, আপনাদের যেহেতু মৌলবাদীদের দেশ, মৌলবাদীরা এই দেশের মালিক বনে গেছেন, আপনারা আপনাদের দেশটাকে নেন ভাই, আমারে জীবনটা ভিক্ষা দেন, আমি চলে যাই, আর নাহলে আমার মাইরা ফেলেন, তাতেও শান্তি। তো এই যে রাষ্ট্রপতি এগুলো বলছেন, এটার মধ্যে দেখেন রাষ্ট্রপতির যেই অভিযোগ, আমাদের শাহাবুদ্দিন সাহেব উনি যে অভিযোগগুলো করছেন, উনি সরাসরি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে ওনাকে উপেক্ষা করছেন। তার মানে হচ্ছে উনি যেহেতু এক সরকার প্রধান, উনি রাষ্ট্রপতি, তাহলে প্রধানমন্ত্রী ওনার নিচে। তখন প্রধানমন্ত্রী এরা যে কোনো দেশে গেলে সফর করে আসার পরে নর্মাল নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে গিয়ে ওনারা সব ব্যাখ্যা করেন যে কি হয়েছে না হয়েছে, কি চুক্তি হয়েছে এগুলো। কিন্তু ডাক্তার ইউনূস সাহেব এগুলো কিছুই করেননি। উনি শপথ নেওয়ার পর থেকে আর কখনো রাষ্ট্রপতির সাথে দেখা করেন নাই। রাষ্ট্রপতির প্রেস বিভাগ, মানে রাষ্ট্রপতি প্রেস বিভাগ, যেন তার রাষ্ট্রপতি বিভিন্ন বিবৃতি দেন, বার্তা দেন দেশবাসীর উদ্দেশ্যে বিভিন্ন কিছু, এই প্রেস বিভাগ পুরো প্রেস বিভাগের সরাই দিছে। তার মানে হচ্ছে উনি ঈদের শুভেচ্ছা, ওই পূজার শুভেচ্ছা, রোজার শুভেচ্ছা কোনো কিছুই উনি আর দিতে পারছেন না, কারণ হচ্ছে ওনার প্রেস বিভাগই নেই, এটা পুরোটাই নেই। আর সবচেয়ে বড় অপমান এবং অপমানিত যেটা হয়েছেন সেটা হচ্ছে যে উনি এখনো সাংবিধানিক রাষ্ট্রপতি, এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। এরা সবাই সংবিধানের কথা বলে রাষ্ট্রপতিকে মানে, কিন্তু এক রাতে উইদাউট এনি ইনফরমেশন, কোনো ইনফরমেশন ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া, কোনো লিখিত ডকুমেন্টস ছাড়া পৃথিবীর সমস্ত দূতাবাস থেকে অ্যাট এ টাইম রাষ্ট্রপতির ছবি সরায় নিলেন। এটা কিন্তু বিশেষ অপমানজনক। আসলে রাষ্ট্রপতির ছবি যে বিভিন্ন দূতাবাসে রাখতে হবে তা না, তবে পৃথিবীর সব দূতাবাসে অলিখিত একটা নিয়ম আছে যে রাষ্ট্রপতির ছবি রাখতে হয়, প্রধানমন্ত্রীর ছবি রাখতে হয়। কিন্তু তারা এইটা করে তারা এই শাহাবুদ্দিন সাহেবকে টোটালি ডেস্ট্রয় করে ফেলছেন। এবং এটা পাবলিকের কাছে যেমন, পৃথিবীর বিভিন্ন দেশের কাছে এটা একটা খারাপ বার্তা গেল। দেখেন, এই যে ছবিটা সরানো, এই ছবিটা সরানোতে উনি কিন্তু এতই অপমানিত বোধ করেছিলেন যে উনি যে আর্তনাদ হিসেবে একটা চিঠি লিখেছিলেন ডাক্তার ইউনূসের কাছে, কিন্তু ডাক্তার ইউনূস সাহেব সেই চিঠিটারও কোনো জবাব দেননি। তো আজকে
সরি আজকে বলছি, আমি গতকাল যখন ঘোষণা হইল যে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন পর্যন্ত তিনি আছেন, তার মানে উনি আসলে নির্বাচনের পর পর্যন্ত থাকতে বাধ্য। তার কারণটা কি জানেন? এটা নির্বাচিত সরকার বা নির্বাচিত সংসদের হাতে পরবর্তীতে ক্ষমতা দেওয়া, তো ক্ষমতাটা দেওয়া হয় মানে নির্বাচিত সংসদ আসে, ওরা তখন আপনার শপথ নেয়, শপথ নেওয়ার পরে তার একজন স্পিকার নির্বাচিত করে, স্পিকার আসে, এরপরে একটা রাষ্ট্রপতির যে কদিন মেয়াদ থাকে সে মেয়াদ পূর্ণ হওয়ার পরে এই ওরা আবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানের সহিত যায়। কিন্তু দেন গতকালকে প্রচার হলো, মানে নির্বাচন কমিশন বললো যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখেই নির্বাচন ডেট ঘোষণা করে, তফসিল ঘোষণা করছে। আর ঠিক গতকালই আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের এই ইন্টারভিউটাও এট এ টাইম প্রকাশ করলেন যে উনি সময়ের আগেই পদত্যাগ করে উনি চলে যেতে চান, উনি এখানে থাকতে চান না। তার মানে উনি যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত, 12 তারিখের নির্বাচন, সুতরাং 12 তারিখ পর্যন্ত উনি থাকতে হবে, এইটাতে কোনো বিকল্প নাই, কারণ সাংবিধানিক ব্যাপার। তবে উনি যদি এই মুহূর্তে ছাড়তে চান তাহলে হচ্ছে যে ওনাকে স্পিকারের হাতে ক্ষমতা দিতে পারেন, স্পিকার তো নেই, স্পিকার তো আগেই পদত্যাগ করেছে, ডেপুটি স্পিকার আছে, উনি জেলে, শুধু উনি ক্ষমতাটা দিয়ে যাবেন কাকে। এই জন্যই উনি বলছেন যে নির্বাচনের পরে ওনার সময় তো আরও 2 বছর 2.5 বছর আছে, উনি আর চান না, উনি নতুন সরকার আসলেই উনি সরে দাঁড়াবেন। এখন এই যখন অবস্থা, তখন দেখেন আওয়ামী লীগ অলরেডি নির্বাচনে নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের দল নাই, কিচ্ছু নাই, এই অবস্থা। সুতরাং আওয়ামী লীগ তো নির্বাচন করবে না। সুতরাং আগামী রাষ্ট্রপতি কে হবে, ক্ষমতায় কে আসবে না আসবে সেটার ব্যাপারেও ওনার কোনো ইয়ে নাই, যে যেই আসবে আসুক উনি ক্ষমতা ছেড়ে দিবেন। তো রাষ্ট্রপতি একটা কথা বলেছে যে ওনার সাথে পুরো ইন্টারিম গভর্নমেন্ট যদিও খারাপ ব্যবহার করেছে বা ওনার সাথে দেখা করে নাই, কিছু করে নাই, তবে সেনা প্রধান ওয়াকারুজ্জামান প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ করেছে। উনি বিদেশ গেলে বা বিদেশ থেকে আসলে এগুলো উনি রাষ্ট্রপতিকে বলেছেন, এবং উনি রাষ্ট্রপতিকে বারবার অনুরোধ করেছেন যে পরবর্তী গণতান্ত্রিক একটা সরকার না আসা পর্যন্ত আপনি থাকেন, কারণ সেনাবাহিনী ক্ষমতা দখলের কোনো পরিকল্পনা নেই। এগুলো সব রাষ্ট্রপতিরই কথা। সুতরাং এই সমস্ত ঘটনার পরে আপনার একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের রাজনীতি কি নতুন এক মোড় নিতে যাচ্ছে কিনা, রাষ্ট্রপতি কি সত্যি সরে দাঁড়াবেন, নাকি এর পিছনে আরো গভীর রাজনৈতিক হিসাব লুকিয়ে আছে, কোনটা মনে হয়? তবে এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে বা যতটুকু ইনফরমেশন আছে তাতে হচ্ছে যে যদি কোনোভাবে ইউনূস গভর্নমেন্ট যদি কোনোভাবে জামাত এনসিপিকে সরকারে বসিয়ে দিতে পারে তাহলে রাষ্ট্রপতিকে সরাসরি জেলে যেতে হবে। কেন জেলে যেতে হবে সেটা এখন বলছি। কারণ হচ্ছে যে জামাত এবং এনসিপি যদি আসে তাহলে রাষ্ট্রপতিকে তারা, এই রাষ্ট্রপতি যে ওথ নিয়েছে, মানে যে শপথ নিয়েছে, রাষ্ট্রের যে শপথ নিয়েছে সেই শপথ ভঙ্গের দায়ে ওনাকে জেলে যেতে হবে। তার কারণ হচ্ছে এরা শপথ ভঙ্গ করেছে বলছে এই জন্য যে মিথ্যাচার করেছে। সেটা হচ্ছে মনে আছে আপনাদের সকলের, মানব জমিনের সম্পাদকের সাথে একটা ইন্টারভিউ, যেখানে উনি বলেছিলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোথায় পদত্যাগপত্রটা জমা দিয়েছেন সেটা একটু দেখানোর জন্য, এবং ওনার কাছে নাই, উনি খবরও জানেন না, উনি অনেক জায়গায় খোঁজ দিয়েছেন, কেউ পদত্যাগপত্র দেখাতে পারেননি। এইটা নাকি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আপনার গুরুতর আইন লঙ্ঘনের কাজ করে, মানে রাষ্ট্রের একটা গোপন জিনিস উনি মুখ থেকে বের করে দিয়েছেন, যেটা উনি উনি যে ওথ নিয়েছেন, উনি যে শপথ নিয়েছেন শপথের সাথে যায় না। মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ওনারা যখন শপথ নেন তখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো গোপন রাখার সেগুলো গোপন রাখতে হলে পাবলিকলি প্রকাশ করা যাবে না। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেননি বা পদত্যাগপত্র পাওয়া যায়নি, এইটা নাকি উনি চরম অন্যায় করেছেন, আর এই কারণেই ওনাকে জেলে ঢুকানো হবে। এবং জেলে ঢুকানোর পরেও ওনার বিরুদ্ধে এই যে 250-300 যে হত্যা মামলা আছে সবগুলোতে ওনাকে জড়ানো হবে, বলা হবে যে উনি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থাতেও এগুলো নিয়ন্ত্রণ করতে পারেননি, এই জন্য ওনাকেও হুকুমের আসামি করে জেলে ঢুকানো হবে। এটা হচ্ছে জামাত এনসিপি এবং ডক্টর ইউনূসের প্ল্যান। আর যদি
যদি কোনো কারণে বিএনপি ক্ষমতায় চলে আসে, তাহলে যে প্ল্যানটা আছে, বিএনপি ক্ষমতায় আসলে হয়তো ওনাকে ঠিক স্পিকার নির্বাচিত করে এবং একজন নতুন রাষ্ট্রপতি নিয়োগ করার পরে ওনাকে হয়তো একটা সেফ এক্সিট দিয়ে দেওয়া হবে, যে আপনাকে এতক্ষণ সময় দেওয়া হলো, হয়তো 24 ঘন্টা বা 12 ঘন্টা, যে আপনি দেশ ত্যাগ করেন। উনি দেশ ত্যাগ করার পরে হয়তো বিএনপি মামলা করতেও পারে, নাও করতে পারে, সেটা অন্য বিষয়। তার মানে এটা হচ্ছে যে একটা নির্বাসন, ওনাকে নির্বাসন। এই জন্য আমি লিখেছি যে জেল না নির্বাসন। কিন্তু এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে ইউনূস গভর্নমেন্ট, জামাত এবং এনসিপি মিলিয়ে যেটা পাকাচ্ছে সেটা হচ্ছে ওরা যেন তেন একটা নির্বাচন করে যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে রাষ্ট্রপতি সাহেব উনি ঢুকে যাবেন জেলে, ইউনূস সাহেব হয়ে যাবেন রাষ্ট্রপতি। এই হচ্ছে যে ওনাদের কাহিনী, যার কারণে এটা লিখলাম বা এটা আপনাদেরকে বললাম। সুতরাং আপনারাও ভাবুন, চোখ কান খোলা রাখুন, কিছু একটা হতে যাচ্ছে, হয়তো খুবই ভালো কিছু একটা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিজয়ের মাস 1971 সালের এই ডিসেম্বরে আমাদের মহান বিজয় দিবস। এই দিনে জামাত, আলবদর, আল শামস, নেজামে ইসলামী, রাজাকার, শান্তি কমিটি এবং মুসলিম লীগ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একসাথে 16 ডিসেম্বরে সাহরওয়ার্দী উদ্যানে বাঙালি এবং ভারতের যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে 93,000 অথবা 94,000 সেনাবাহিনী নিয়ে। সেদিন থেকে ভারতের প্রধান শত্রু বাঙালিরা হচ্ছে দ্বিতীয় শত্রু। এখন এই যে পাকিস্তান ভারতকে প্রথম শত্রু, বাঙালিকে দ্বিতীয় শত্রু ভাবে, এর কারণটা কি? এর কারণটা মূলত এখানেই নিহিত, যে 1971 সালে তারা নাকে খত দিয়ে মাথা নত করে পায়ের কাছে অস্ত্র রেখে সারেন্ডার করেছিল। সেই সারেন্ডার দলিলে স্বাক্ষর করেছিলেন তিনি কাদের পক্ষে? রাজাকার, আলবদর, আল শামস এবং এই জামাতে ইসলামীর পক্ষে। তো এখন পাকিস্তানের যে গাত্রদাহ, বাংলাদেশ সৃষ্টির পরে জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশে চলে এসছে। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, মানচিত্র সব কিছুই তারা মেনে নিয়েছে। গত 53 বছরে, বিশেষ করে 91 পরবর্তী সময়ে আমরা দেখে এসেছি জামাতে ইসলামকে বিভিন্ন জায়গায় বলতে যে আমরা তো বাংলাদেশ বিরোধী নই, আমরা তো পাকিস্তানের নয়, আমরা পাকিস্তান প্রেমী নয়, আমরা মুক্তিযুদ্ধ বিরোধী নয়, তারা বলে এসছে। কিন্তু বিএনপিও এক পা বাড়িয়ে বলতো যে এই মহান স্বাধীনতার যে ডাক, এই ডাকটা দিয়েছিলেন জিয়াউর রহমান। তারা বলতেন সত্য মিথ্যা সেটা নিয়ে একটা ভিন্ন ডিবেট আছে, সেই ডিবেটটাতে আমরা কখনো বিশ্বাস করি না জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। হ্যাঁ, তিনি মুক্তিযুদ্ধের একটি ঘোষণা 27 তারিখে পাঠ করেছেন। এই স্বাধীনতার মাসে রাজাকার, আলবদররা যখন এখন দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো শক্তি যখন ক্ষমতায় নেই, ইভেন বিএনপিও যখন ক্ষমতায় থাকে, যেহেতু বিএনপির প্রধান জিয়াউর রহমান 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বিএনপিতে অসংখ্য মুক্তিযোদ্ধা যারা আর্মি থেকে মুক্তিযুদ্ধে জয়েন করেছিল, তাদের একটা বিশাল গোষ্ঠী বিএনপির সাথে জড়িত ছিল। আর যারা সিভিলিয়ান মুক্তিযোদ্ধা, তাদের অল্প পরিমাণ অংশ বিএনপির সাথে জড়িত ছিল। যার কারণে বিএনপি যখন ক্ষমতায় থাকে, চাক বা না চাক, যেহেতু মুক্তিযোদ্ধাদের একটা চাঙ্ক অফ মুক্তিযোদ্ধা সেখানে ছিল, এই রাজাকার, এই আলবদররা তখন কিন্তু মাথা উঁচু করে কথা বলতে পারেনি। কিন্তু এখন বিএনপিও নেই, আওয়ামী লীগও নেই, ক্ষমতায় আছে ডক্টর ইউনূস, যিনি নিজেও একজন স্বাধীনতা বিরোধী হিসেবে আমরা দেশে প্রতিষ্ঠিত হতে দেখেছি। কারণ তিনি ক্ষমতায় এসে বলেছিলেন যে তিনি রিসেট বাটন করবেন। তো রিসেট বাটনটা কি? ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ছিল। ভারত শুধু আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ভারত কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে শুধু সাহায্য করেছে তা না, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। ভারত সেই রাষ্ট্র যার 54টি নদী বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে এবং এ থেকে আমাদের কৃষিকাজ, আমাদের মৎস্য উৎপাদন, আমাদের নানা রকমের শস্য উৎপাদনে ব্যবহৃত হয় এবং আমাদের এই নদীগুলোই হচ্ছে বাংলাদেশের মা। আমি আমার বহু ভিডিওতে বলেছি, বাংলাদেশ আমরা ছোটবেলা থেকে বলে এসেছি নদী মাতৃক দেশ। নদী মাতৃক মানে হচ্ছে নদী যাহার মাতা। বাংলাদেশের মাতা হচ্ছে নদী আর নদীর মাতা হচ্ছে ভারত। এই ভারত আমাদের কাছে বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু
পাকিস্তানের কাছে 1 নম্বর শত্রু, আর সাথে সাথে আপনি এই রাজাকার, এই আলবদর, এই আল শামস, কপালে পাকিস্তানের চিহ্ন আঁকা যেসব নতুন নতুন পাতি নেতার, অবশিষ্ট নেতার আবির্ভাব হয়েছে, তারা দেখেন না এখন পাকিস্তানের প্রেমে কতটা মশগুল। কেন মশগুল? কারণ তাদের চিন্তায় এবং চেতনায় পাকিস্তানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। দেখেন, মানুষ হিসেবে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অথবা আমাদের বাংলাদেশের এবং আরবের সবচেয়ে প্রতিষ্ঠিত ধর্ম মুসলিম, যেটাই আপনি হন, আপনি তো প্রথমে মানুষ হতে হবে। মানুষের প্রথম কাজ হচ্ছে মা, মাটি এবং মাতৃভূমি। যারা মা এবং মাটি, মাতৃভূমিকে ভালোবাসে না, তারা মানুষ না, তারা পশু। যারা অন্য দেশের, যাদের কাছ থেকে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, তাদেরকে যখন তারা তাদের মা মনে করে, তাদের মাটি মনে করে, তাদের মাতৃভূমি মনে করে, তাদের চাইতে কুলাঙ্গার এই বাংলার জমিনে না পৃথিবীর কোথাও জন্ম যেন না হয়। এখন এই পাকিস্তান পতাকা, চাঁদতারা মার্কা, পতাকা মার্কা লোকেরা আজকাল বলছে, এই যে মনে করেন পাগল, বাটপার, অসভ্য একটা আছে না কি কাজী ইব্রাহিম, যার সাথে জিনেও কথা বলে, নানান রকমের চটুল কথাবার্তা বলে। আমার কাছে মাঝে মাঝে ধারণা হয় সে মনে হয় কোনো পতিতালয়ের দালাল টালাল হবে, কারণ তার কথাবার্তা কিন্তু এমন বাটপারে। আপনি যদি দেখেন শেখ হাসিনার সময় কি সুন্দর সুন্দর বঙ্গবন্ধুকে নিয়ে কথা, শেখ হাসিনাকে নিয়ে কথা, আবার দিন বদল হয়ে গেছে, তার কথাও বদল হয়ে গেছে। মুসলমানের দিল এবং মন কখনো এটা এই সিজনে সিজনে বদলায় না। এটা সব সময় সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, দেশ মাতৃকার প্রতি একরকমই থাকে। এই বাটপাতদেরকে আমরা প্রতিহত করেছি ৭১, আবার আমরা প্রতিহত করব। এই মহান বিজয় দিবসে ভারতের বিরুদ্ধে আজকে যেই সব স্লোগান বাংলাদেশে হচ্ছে, ভারতের বিরুদ্ধে বলে যে কি, তার চোখ রাঙা নিয়ে যদি ভারত ভয় পায়, আমি চাই দিল্লিতে পৌঁছুক। আহারে, পেশায় রাষ্ট্র করে পরে ফেলে কোনো ছুতা, জানো না সূর্যের সাথে আমার শত্রুতা। হ্যাঁ, পেশার চোখের সাথে সূর্য মিলিয়ে ফেলে। এই পেশাদের আনাগোনা বাংলাদেশে নয়, পৃথিবীর নানান প্রান্তেই আছে। আমরা দেখলাম দেশ এমন একটি সময়ে আছে, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সাথে যাদের সম্পর্ক আছে, সেই রকমের কোনো মানুষ ক্ষমতায় না থাকার কারণে এই মুক্তিযুদ্ধ বিরোধী, এই মৌলবাদী চক্র আজকে আস্ফালন করছে। রেডিওতে যান, টেলিভিশনে যান, যে দেশের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে হাজার বছরের ধারাবাহিকতা, এইসবের কোনো কিছুই কিন্তু এখন টেলিভিশনে নাই। এখন আছে শুধু খিস্তি খেউর। কেন খিস্তি খেউর আছে আপনাকে বলি, যে বিশিষ্টজন যারা, তারা কিন্তু অন্ধকার দিকটাকে ঢেকে রেখে আলোর দিকটা মানুষের কাছে নিয়ে যায়। মানুষের কাছে যেন আলো সংক্রমিত হয়, আলো মানে ট্রান্সফার হয় এবং সমাজ আলোকিত হয়। আর এই মূর্খ, এই গণ্ডমূর্খ, এই রাজাকার, এই আলবদরের সন্তানরা, এই ধর্মাশ্রয়ী, এই মধ্যযুগীয় বর্বর ছেলেপেলেরা, এগুলা হচ্ছে মানে অবশিষ্ট। এখন এই অবশিষ্টগুলোই কিন্তু বাংলাদেশে বিশিষ্ট হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন, অবশিষ্টরা যখন বিশিষ্ট হয়, তখন একটা সমাজ, একটা রাষ্ট্র কি পরিমাণ অন্ধকারে নিমজ্জিত হয়। যে দেখেন, বাংলাদেশ না, শুধু পৃথিবীর সব দেশেই 3টা টিম থাকে, এ টিম, বি টিম, আর একটু হচ্ছে অবশিষ্ট টিম। এখন বাংলাদেশে এ টিম আর বি টিম হলো বিএনপি, আওয়ামী লীগের ভেতরে তারা আছে। আর সি টিম যেটা আছে, এটা হলো এর বাইরের অংশগুলো। এই এখন সি টিম খেলাধুলা করছে। এখন বাংলাদেশে সি টিম দিয়ে কাজ চালানো হচ্ছে। এই যে সামনে একটি নির্বাচন, বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে আউট করা হয়েছে। কিসের জন্য? ওই সি টিমকে নিয়ে আসার জন্য। আর এই সি টিমকে নিয়ে আসার যে প্ল্যান ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন না, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তিনি রিসেট বাটন করবেন। রিসেট বাটনটা কি? মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে এই সমাজে প্রতিস্থাপন করবেন। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, যার সাথে আমাদের নানান ট্রেডিং এবং নানান ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সূতিকাগার, আমাদের সাথে একাত্মতা আছে, একসাথে বাধা আছে। সেই এবং বাংলা নামে যে পশ্চিমবঙ্গটি রয়েছে, এটি কিন্তু 1911 সাল পর্যন্ত একসাথে ছিল। ইভেন 1911 সালের পরও, বঙ্গভঙ্গের পর, 6 সাল থেকে 11 সাল বাদ দিলে, 4 সাল থেকে 11 সাল বাদ দিলে 1900, আর বাকি সব সময় কিন্তু এই বাংলা
1947 সাল পর্যন্ত একটি মাত্র ভূখণ্ডের ছিল এবং এটা একটি দেশের মতোই ছিল, বঙ্গদেশ। সেই বঙ্গদেশের অর্ধেক ভারতে, অর্ধেক বাংলাদেশে। সুতরাং তাদের সাথে আমাদের সেই রকম হেরিটেজ। তাদের বিরুদ্ধে আমাদেরকে পাকিস্তানপন্থী করবে, ভারতকে বন্ধুপ্রতিম রাষ্ট্রকে শত্রু ঠেলে দিয়ে, তারপর অবশিষ্টদেরকে প্রতিস্থাপন করবে বিশিষ্ট দ্বন্দ্বের পরিবর্তে। ঠিক এমনিভাবে এই সমাজে, এই রাষ্ট্রে অর্থনীতিকে উপরে নেওয়ার জন্য তো ডক্টর ইউনূস, তাই না? কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশি টাকায় 4,000 বিলিয়ন, মানে 400 বিলিয়ন প্রতি বছর আমাদের বাংলাদেশি টাকায় আমরা জিডিপি আমাদের গ্রোথ হয়েছে, অর্থাৎ 7.5%। আর এখন সেটার গ্রোথ হচ্ছে 3.5%, অর্ধেকেরও নিচে। তার মানে প্রতি বছর 200 বিলিয়ন আমাদের সমাজে নাই। অর্থাৎ আমাদের যে 200 বিলিয়ন উৎপাদন, সেটা এখন নাই হয়ে গেছে। মানুষের জীবনে হাহাকার চলছে। এইটাই ডক্টর ইউনূসের রিসেট। একটা উন্নয়নশীল দেশকে একটা অবনত দেশে পরিণত করবে, যে দেশটি পৃথিবীর টপ গ্রোথের যে রাষ্ট্রগুলো ছিল তাদের মধ্যে ছিল, সেটাকে লোয়েস্ট গ্রোথের রাষ্ট্রে নিয়ে গেল। তো ঠিক এমনিভাবে এই 16ই ডিসেম্বরে আমাদের ভারতে একটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে, বিজয় দিবসের অনুষ্ঠান হবে লন্ডনে। আমরা 15ই ডিসেম্বর রাত্রে একটি বড় অনুষ্ঠান করব। আর পৃথিবীর আরও নানান দেশে হবে, কিন্তু বাংলাদেশে সেই রকম কোনো জাতীয় অনুষ্ঠান নেই কোনো কুচকাওয়াজ। কেন নেই? কারণ ডক্টর ইউনূস যতদিন ক্ষমতার মসনদে আছে ততদিন পাকিস্তানি ধারার রাজনীতি বাংলাদেশে চলবে, বাংলাদেশি ধারার রাজনীতিও চলবে না, মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতিও চলবে না। এই 71-এর রাজাকার মনস্ক এই মানুষটি বাংলাদেশের মসনদে বসে বাংলাদেশটাকে যে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, এই জায়গা থেকে বাংলাদেশ 20 বছরও বেরিয়ে আসতে পারবে না। ভারত আমাদের সাথে 50 বিলিয়নের বিভিন্নভাবে ট্রেড হতো ভারতের মধ্যে দিয়ে। কিছু আমাদের সাথে ভারতের হতো, কিছু আমরা ভারতের মধ্যে দিয়ে অন্য দেশে করতাম। এইভাবে আদান প্রদানে বাংলাদেশের অর্থনীতির সাথে বিশাল একটা সম্পর্ক ছিল ভারতের। এখন ভারত সেই ট্রেড অনেকটাই বন্ধ করে দিয়েছে। এর কারণটা কি? বাংলাদেশও চায় না আর ভারতও চায় না। এর ফলে যেটা হয়েছে, গার্মেন্টস শিল্পগুলো মরে যাচ্ছে। শিল্পের যে স্থানীয় কাঁচামালের বাইরে যেগুলো বিদেশ থেকে আনা হতো, ভারত থেকে যে অংশটা আসতো সেটা এখন আর আসছে না। ভারত ইচ্ছা করেই এখন আর বাংলাদেশের সাথে ব্যবসা করতে তত আগ্রহী না, যার ফলে ভারতের ক্ষতি হচ্ছে, আবার বাংলাদেশের ক্ষতিটা তার দ্বিগুণ হচ্ছে। ভারত অনেক বড় শক্তি, 10 বিলিয়ন যদি তারা ট্রেড না করে, তাদের অর্থনীতির যে সাইজ, 10 বিলিয়ন হয়তো তাদের 1%, আর 10 বিলিয়ন আমাদের 50%, 30%, 20%। সুতরাং আমাদের ক্ষতিটা ভারতের চাইতে অনেক বেশি হচ্ছে। এখন আপনি আমাদের দেশ থেকে উৎপাদন করবেন, আমাদের দেশে পোর্ট আনবেন, পোর্ট এনে এখানে খালাস করে মালটা সাপ্লাই দিবেন কোন দিক দিয়ে? ভারতের দিক দিয়ে। ভারত আপনাকে দেবে না। সুতরাং আপনি পোর্ট যত বড়ই করেন, যদি ভারতের সীমানা, ভারতের জায়গা ব্যবহার করতে না পারেন, আপনি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, আপনার বাপের দেশ কোনো জায়গায় পাঠাতে পারবে না। আসুন এই মুক্তিযুদ্ধের যে বিজয়ের মাস 16ই ডিসেম্বর সামনে, এই 16ই ডিসেম্বরকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করি, আমরা এই অন্ধকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ছিল, তারা আমাদের সাথে সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। কারণ বন্ধুত্ব দুদিনেই বেশি দরকার। আর পাকিস্তান আমাদের 71 শত্রু ছিল, এখনও শত্রু। পাকিস্তান শুধু বাংলাদেশের শত্রু না, পুরো বিশ্বের জন্য শত্রু। কেন পুরো বিশ্বের শত্রু? কারণ তারা উৎপাদন করে মৌলবাদ, আর এই মৌলবাদ আর জঙ্গিবাদ দিয়ে সারা বিশ্বকে তারা বিষিয়ে তুলেছে। যার কারণে পৃথিবীর কোনো দেশে যাইয়া যদি আপনি ফাঁকি বলেন, এটাকে তারা গালি মনে করে। খেয়াল করে দেখেন, বাঙালিকে বাঙালি বললে কিন্তু কেউ এটাকে গালি মনে করে না। পাকিস্তানিদেরকে যদি ফাঁকি বলে, তাহলে কিন্তু তারা এটাকে গালি মনে করে। কেন মনে করে? কারণ তারাও জানে পাকিস্তান হয় ভিক্ষা করতে যায় সৌদি আরবে, নয় চুরি করতে যায়। পুরা পৃথিবীর যেখানে যায় সেখানেই তারা দুর্নীতির সাথে জড়িত এবং ধর্ষণের সাথে জড়িত। ব্রিটেনে সবচাইতে বেশি দর্শনকারীর বাড়ি হচ্ছে পাকিস্তান। রাষ্ট্রীয়ভাবে আপনি একটু গুগল করে দেখেন যে ব্রিটেনে যে ইয়াং গার্লদেরকে গ্রুমিং করে কারা দর্শনের শিকার করে, এটা আপনি ইউটিউবে যান অথবা আপনি গুগলে যান, আজকে দেখেন, দেখবেন 1 নম্বরে পাকি, 2 নম্বরে আফগান।
তো এই পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ইরাক অথবা এই সোমালিয়া বানানোর যে ধান্দা ডক্টর ইউনূসের, আমরা তা হতে দেব না। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।